আজকের এই হাই স্পিড 5G ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা কি কল্পনা করতে পারি এমন একটা সময়ের কথা যখন পকেটে একটা মোবাইল ফোন থাকা মানে ছিল আপনি এলাকার সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যক্তি? আজ আমরা কয়েকশো টাকায় আনলিমিটেড কল আর জিবির পর জিবি ডেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আজ থেকে ৩০ বছর আগে বাংলাদেশের প্রেক্ষাপটে মোবাইল ফোন কোনো যোগাযোগের মাধ্যম ছিল না, ছিল স্রেফ একটা বিলাসিতা। আর তখন একটা সিম কিনতে লাগতো প্রায় ১৫ থেকে ২৫,০০০ টাকা। মোবাইল সেট সহ পুরো প্যাকেজ অনেক সময় ৩০ থেকে ৬০,০০০ টাকার মতো হতো। ভাবা যায়, আজকের দিনে যে টাকায় আপনি একটা প্রিমিয়াম ফোন কিনতে পারেন, সেই টাকায় তখন কেবল একটা প্লাস্টিকের সিম কার্ড আর বিশাল আকৃতির একটা হ্যান্ডসেট পাওয়া যেত। শুধু সিমের দামে কি শেষ? একদমই না। কল রেট শুনলে আপনার মাথা ঘুরে যাবে। প্রতি মিনিটে কল করতে খরচ হতো ১০ থেকে ১২ টাকা। আর সবথেকে অদ্ভুত বিষয় কি জানেন? আজকের যুগে কেউ কল করলে আমরা খুশি মনে রিসিভ করি। কিন্তু তখন কেউ কল করলে মানুষ উল্টো আরো ভয়ে থাকত। কারণ কল রিসিভ করলেও প্রতি মিনিটে আপনার পকেট থেকে ১০ টাকা কেটে নেওয়া হতো। বাংলাদেশের টেলিকম ইতিহাসে সেই রাজকীয় দামি এবং একমাত্র অধিপতির নাম ছিল সিটিসেল। 011 দিয়ে শুরু হওয়া সেই নম্বরগুলো তখন ছিল আভিজাত্যের সিগনেচার। কিন্তু প্রশ্ন হলো, যেই কোম্পানিটি পুরো দেশে টেলিকম মার্কেট একচ্ছত্রভাবে শাসন করছিল, যাদের হাতে ছিল ১০০% মার্কেট শেয়ার, তারা কেন আজ ধুলোয় মিশে গেল? কেন গ্রামীণফোন বা রবির মতো জায়ান্টের ভিড়ে সিটিসেল নিজের অস্তিত্ব টিকে রাখতে পারল না? এটা কি কেবলই ব্যবসায়িক ভুল ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক ও প্রযুক্তিগত ষড়যন্ত্র? ডেটা, ইনসাইড স্টোরি আর ইতিহাসের পাতা উল্টে আজ আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেলের সেই ট্র্যাজিক এবং করুণ পতনের নৈপথ্যের কাহিনী। সাথে আছি আমি মাহফুজুর রহমান মাহিম। চলুন শুরু করা যাক। উত্থানের গল্পটা শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৮৯ সালে। তখন বাংলাদেশের ল্যান্ডলাইন টেলিফোন পাওয়া ছিল আকাশের চাঁদ হাতে পাওয়া। বিটিসিএল এর একটি সংযোগের জন্য মানুষকে বছরের পর বছর অপেক্ষা করতে হতো, ঘুরতে হতো অফিসের বারান্দায়। ঠিক সেই স্থবির সময়ে ডিজিটাল বিপ্লবের স্বপ্ন নিয়ে জন্ম নেয় বাংলাদেশ টেলিকম লিমিটেড বা বিটিএল। তবে সত্যিকারের ধামাকাটা ঘটে ১৯৯৩ সালে। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট এসকে টেলিকম এবং বাংলাদেশের প্যাসিফিক মোটরস হাত মেলায়। এই যৌথ বিনিয়োগের মাধ্যমেই জন্ম হয় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, যাকে আমরা সবাই সিটিসেল নামে চিনি। ১৯৯৩ থেকে ১৯৯৬ এই ৩টি বছর ছিল সিটিসেলের স্বর্ণযুগ। কল্পনা করতে পারেন, পুরো বাংলাদেশের আকাশে তখন অন্য কোনো সিগন্যাল ছিল না, ছিল শুধু সিটিসেলের তরঙ্গ। এইখানে কিছু অবিশ্বাস্য ডেটা শেয়ার করি। প্রথমত, তাদের মার্কেট শেয়ার ছিল পূর্ণ ১০০%। অর্থাৎ আপনি যদি মোবাইল ব্যবহার করতে চান, আপনার কাছে সিটিসেল ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। আর এই একচাটিয়া ক্ষমতার সুযোগ তারা নিয়েছিল রাজকীয়ভাবে। একটি কানেকশন এবং হ্যান্ডসেটের দাম তখন ধরা হতো প্রায় ৩০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত। যারা পুরনো গ্রাহক তারা জানেন, একটি ফোন কিনতে তখন ব্যাংকের পে অর্ডার নিয়ে সিটিসেল অফিসে লাইন ধরতে হতো। আর সেই ফোনগুলো ছিল আজকের মতো স্লিম নয়। একেকটা ছিল বিশাল আকৃতির, ব্রিক বা ইটের মতো, যার মাথায় থাকতো লম্বা একটা অ্যান্টেনা। সিটিসেল তখন শুধু একটা কোম্পানি ছিল না, এটি ছিল ক্ষমতার প্রতীক। কোনো টেবিলের উপরে সিটিসেল ফোন রাখা মানেই ছিল সেই ব্যক্তির রাজনৈতিক বা ব্যবসায়িক প্রভাব সবার উপরে। বড় বড় ব্যবসায়ী, আমলা আর রাজনীতিবিদরাই ছিলেন এর মূল গ্রাহক। সাধারণ মানুষের জন্য এটি ছিল একটা রূপকথার মতো। টানা ৭ বছর তারা কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই বাংলাদেশের টেলিকম সেক্টরে রাজত্ব করেছে। ১৯৯৬ সাল পর্যন্ত তারা ছিল বাজারের অঘোষিত সম্রাট। কিন্তু এই একচেটিয়া আধিপত্যই কি তাদের ভেতরে এক ধরনের আত্মতুষ্টি বা বিজনেস ইগো তৈরি করে দিয়েছিল? কেন তারা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেনি? উত্তরটা লুকিয়ে আছে তাদের পরবর্তী ধাপে। বিজনেস ওয়ার্ল্ডে একটা কথা আছে, সময় মতো নিজেকে পরিবর্তন করতে না পারলে ইতিহাস আপনাকে মুছে ফেলে দেবে। সিটিসেলের ক্ষেত্রে ঠিক এই একই ঘটনা ঘটেছিল। সিটিসেল যখন বাজারের রাজা, তখন তারা এমন একটি প্রযুক্তিতে আটকে গিয়েছিল যা পরবর্তীতে তাদের জন্য মৃত্যুর ফাঁদে পরিণত হয়। আর সেই প্রযুক্তির নাম ছিল সিডিএমএ, অর্থাৎ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ১৯৯৭ সালে যখন গ্রামীণফোন বাজারে এলো, তারা নিয়ে এলো জিএসএম, অর্থাৎ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল প্রযুক্তি। কিন্তু সিটিসেল কেন তাদের সেই পুরনো সিডিএমএতেই জেদ ধরে পড়ে রইল? এই জেদটাই ছিল তাদের টেকনিক্যাল সাইড। কেন এটি ভুল ছিল তার পেছনে ৩টি প্রধান কারণ আছে। নাম্বার ১, হ্যান্ডসেট লক বা শিকল পরা প্রযুক্তি। সিডিএমএ পদ্ধতিতে সিম কার্ড এবং হ্যান্ডসেট ছিল একে অপরের সাথে অবিচ্ছেদ্য। অর্থাৎ আপনার সিমটি ফোনের ভেতরেই প্রোগ্রাম করা থাকতো। এর ফলে আপনি চাইলেই আপনার সিটিসেল সিমটি খুলে আপনার পছন্দের কোনো নোকিয়া বা স্যামসাং ফোনে ভরতে পারতেন না। আপনাকে সিটিসেলের দেওয়া সেই নির্দিষ্ট এবং প্রায় দেখতে অদ্ভুত এবং মোটা হ্যান্ডসেটগুলো ব্যবহার করতে হতো। গ্রাহকের কাছে কোনো সেকেন্ড চয়েস ছিল না, ছিল স্রেফ একটা বাধ্যবাধকতা।
নাম্বার 2, নোকিয়ার বিপ্লব এবং গ্লোবাল মার্কেট। ২০০০ সালের দিকে সারা বিশ্বে নোকিয়া ১১০০ বা নোকিয়া ৩৩১০ এর মতো সস্তা এবং মজবুত ফোনের বিপ্লব শুরু হয়। কিন্তু এই ফোনগুলো ছিল জিএসএম প্রযুক্তির। সারা বিশ্বের বড়, বড় মোবাইল ম্যানুফ্যাকচাররা তখন জিএসএম ফোন বানাচ্ছিল, ফলে হ্যান্ডসেটের দাম হু, হু করে কমছিল। কিন্তু সিরিজেল ছিল একা, তাদের সিডিএমএ হ্যান্ডসেট বানানোর কোম্পানি ছিল হাতে গোনা কয়েকটা। যার ফলে হ্যান্ডসেটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেল। নাম্বার 3, সহজলভ্যতা আর স্বাধীনতা। জিএসএম গ্রাহকরা তখন যেকোনো দোকান থেকে একটা ছোট সিম কার্ড কিনে পকেটে নিয়ে ঘুরতে পারত। ফোন নষ্ট হলে সিম খুললে অন্য ফোনে লাগিয়ে নিলে কাজ শেষ। কিন্তু সিরিজেল গ্রাহকদের জন্য এটি ছিল একটা দুঃস্বপ্ন। ফোন নষ্ট হলে বা ব্যাটারি শেষ হলে আপনার পুরো কানেকশনটাই অকেজো। বিস্ময়কর ব্যাপার হলো সিরিজেল যখন দেখলো সারা বিশ্ব জিএসএম এ যাচ্ছে এবং পার্শ্ববর্তী দেশগুলোর অপারেটররাও নিজেদের বদলে ফেলছে, তখন তারা তাদের সিডিএমএ প্রযুক্তি নিয়ে এক ধরনের মিথ্যা অহমিকাতে ভুগছিল। তারা ভেবেছিল তাদের কোয়ালিটি ভালো, তাই মানুষ বাধ্য হয়ে তাদের কাছে থাকবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল মানুষ কোয়ালিটির চেয়ে স্বাধীনতা আর স্বল্প মূল্য বেশি পছন্দ করে। প্রযুক্তির এই ভুল নির্বাচনই সিরিজেলকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিয়ে কেবল একটি নির্দিষ্ট শ্রেণীর ড্রয়িং রুমের শোপিস বানিয়ে দেয়। ২০০০ সালের পর বাংলাদেশের টেলিকম সেক্টরে এক সত্যিকারের যুদ্ধ শুরু হয়। গ্রামীণ ফোন গ্রামে গঞ্জে পৌঁছে যাচ্ছিল, সেবায়ে বা বাংলা লিংক তাদের নেটওয়ার্ক বাড়াচ্ছিল। কিন্তু সিরিজেল তখনও তাদের শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারি অফিসে বসে ভাবছিল তারা অপরাজেয়। কিন্তু বাজার বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। কেন তারা এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারল না? তার পেছনে ছিল কয়েকটি মারাত্মক ভুল। নাম্বার 1, ভুল টার্গেট অডিয়েন্স ও এলিট অহমিকা। সিরিজেল সবসময় নিজেদেরকে একটি প্রিমিয়াম বা এলিট ব্র্যান্ড হিসেবে ধরে রাখতে চেয়েছিল। তারা তাদের গ্রাহকদের বলতো মেম্বার বা সাবস্ক্রাইবার। তাদের মার্কেটিং ক্যাম্পেইনগুলো ছিল শুধু উচ্চবিত্তদের কেন্দ্র করে। কিন্তু গ্রামীণ ফোন আর বাংলালিংক বুঝতে পেরেছিল আসল বাজার হলো সাধারণ মানুষ, ছাত্র এবং গ্রামের কৃষক। সিরিজেল যখন টাই পরা সাহেবদের ফোন বেচতে ব্যস্ত, তখন অন্য অপারেটররা সবার জন্য মোবাইল স্লোগান দিয়ে সাধারণ মানুষের পকেটে ঢুকে গেল। সিটিসেল রয়ে গেল ড্রয়িং রুমের শোপিস আর গ্রামীণ ফোন হয়ে গেল জনগণের কণ্ঠস্বর। নাম্বার 2, ইনকামিং চার্জের সেই অদ্ভুত নিয়ম। বিশ্বাস করুন আর নাই করুন, ২০০০ সালের মাঝামাঝিও যখন অন্য অপারেটররা কল রেট কমাচ্ছিল এবং ইনকামিং কল ফ্রি করে দিচ্ছিল, সিটিসেল তখনও তাদের পুরনো নিয়ম আঁকড়ে ধরেছিল। আপনি সিটিসেল ব্যবহার করলে কেউ আপনাকে কল দিলেও আপনার ব্যালেন্স থেকে টাকা কাটা হতো। মানুষ যখন সস্তায় কথা বলার উপায় খুঁজছিল, তখন সিটিসেলের সেই পে টু লিসেন বা কথা শুনলেও টাকা দেওয়ার যে নিয়ম গ্রাহকদের ক্ষুব্ধ করে তোলে। ফলে নতুন গ্রাহকরা তো আসেইনি, বরং পুরাতন গ্রাহকরাও দলে দলে অন্য অপারেটরে চলে যেতে শুরু করে। নাম্বার 3, মার্কেট শেয়ারের মহাধস। ডেটা দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ২০০৫ সালে যখন বাংলাদেশে মোবাইল বিপ্লব তুঙ্গে, তখন সিটিসেল তাদের নেটওয়ার্ক এবং টেকনোলজিতে ইনভেস্ট করার বদলে স্রেফ টিকে থাকার চেষ্টা করছিল। ২০০৫ থেকে ২০০৬ সাল টেলিকম গ্রাহক সংখ্যা তখন কয়েক গুণ বেড়ে যায়, কিন্তু সিটিসেলের গ্রোথ ছিল সবচেয়ে কম। ২০১০ সাল এই বছরের শেষের দিকে এসে দেখা যায় বাজারে সিংহভাগ শেয়ার গ্রামীণ ফোন, বাংলালিংক আর রবির দখলে। এক সময়কার ১০০% মার্কেট শেয়ারের মালিক সিটিসেল তখন মাত্র ৫-৭% শেয়ার নিয়ে আইসিইউতে থাকা রোগীর মতো ধুঁকছিল। তারা স্রেফ একটি নির্দিষ্ট ছোট গ্রুপের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। কম্পিউটাররা যখন 3G এবং নতুন সব ভ্যালু এডেড সার্ভিস নিয়ে কাজ করছিল, সিটিসেল তখনও তাদের পুরনো গ্রাহকদের ধরে রাখতেই হিমশিম খাচ্ছিল। বাজার থেকে ছিটকে পড়া তখন কেবলই একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই মনে করেন সিটিসেল বুঝি হাত গুটিয়ে বসেছিল, কিন্তু বাস্তবতা হলো পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও সিটিসেল এমন একটি তুরুপের তাস খেলেছিল যা পুরো টেলিকম ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছিল। আর সেই তুরুপের তাসের নাম ছিল জুম আল্ট্রা। আমরা যে সিডিএমএ প্রযুক্তির বদনাম করছিলাম এতক্ষণ, সেই প্রযুক্তিরই একটা বিশাল প্লাস পয়েন্ট ছিল ডেটা স্পিড। 3G প্রযুক্তি বাংলাদেশে আসার অনেক আগেই সিটিসেল তাদের ইভিডিও প্রযুক্তির মাধ্যমে মানুষকে হাই স্পিড ইন্টারনেটের স্বাদ দিয়েছিল। পার্থক্যটা বুঝুন, গ্রামীণ ফোন বা বাংলালিংক যখন এইচ বা 2G ইন্টারনেটে ঢুকছিল, তখন একটি ওয়েবসাইট লোড হতে কয়েক মিনিট লাগতো। আর ঠিক সেই সময় সিটিসেল জুম মডেম দিয়ে 1 থেকে 2 এমবিপিএস স্পিড দিচ্ছিল, যা ছিল তখনকার সময়ে অবিশ্বাস্য। ঢাকার আইটি সেক্টর, ফ্রিল্যান্সার এবং প্রফেশনালদের কাছে সিটিসেল আবারও প্রিয় হয়ে উঠতে শুরু করলো। মনে হচ্ছিল ডেটা দিয়ে বুঝি সিটিসেল আবার রাজত্ব ফিরে পাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখানেও তারা বেশ কয়েকটি বড় ভুল করে বসে। নাম্বার 1, নেটওয়ার্ক আইল্যান্ড। সিটিসেলের এই সুপারফাস্ট ইন্টারনেট শুধু ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে নির্দিষ্ট কিছু এলাকায় পাওয়া যেত। আপনি শহরের বাইরে গেলেই নেটওয়ার্ক গায়েব, ফলে এটি সারা দেশের মানুষের কাছে পৌঁছাতে পারল না। নাম্বার 2, অকল্পনীয় দাম। মডেমের দাম এবং ইন্টারনেটের প্যাকেজ রেট এত বেশি ছিল যে সাধারণ ছাত্র বা মধ্যবিত্তদের জন্য এটি ব্যবহার করা বিলাসিতা ছাড়া আর কিছুই ছিল না।
যেখানে অন্যান্য অপারেটরদের ইন্টারনেট যেকোনো মোবাইল ফোনে চলতো, সিটিসেলের ইন্টারনেট ব্যবহারের জন্য আপনাকে আলাদা করে মোডেম বা দামি সেট কিনতে হতো। ততদিনে বাজারের বাকি জায়ান্টরা ঘুম থেকে জেগে উঠেছে। গ্রামীণফোন আর রবি তাদের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে 3G সেবা আনার প্রস্তুতি নিচ্ছিল। সিটিসেলের জুম ইন্টারনেটের যে স্পিড অ্যাডভান্টেজ ছিল, তা বড় অপারেটরের ইনভেস্টমেন্টের সামনে ধুলোয় মিশে গেল। পকেটে থাকা ছোট একটা স্মার্টফোনে যখন মানুষ কম দামে ইন্টারনেট পেতে শুরু করলো, তখন টেবিলের উপরে মডেম লাগিয়ে ইন্টারনেট চালানোর দিন শেষ হয়ে এলো। সিটিসেলের শেষ অস্ত্রটাও ভোঁতা হয়ে গেল। তারা একটি দারুণ সুযোগ পেয়েও স্রেফ নেটওয়ার্ক এক্সপেনশন আর সঠিক প্রাইসিং এর অভাবে সেই বিপ্লব ঘটাতে পারল না। বিজনেসে ভুল সিদ্ধান্ত বা প্রযুক্তির পিছিয়ে পড়া, এগুলো হয়তো কাটিয়ে ওঠা সম্ভব ছিল, কিন্তু সিটিসেলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় তাদের বিশাল অঙ্কের ঋণের বোঝা আর অভ্যন্তরীণ অব্যবস্থাপনা। ২০১০ সালের পর থেকে সিটিসেল আর কোনো ব্যবসা নয়, বরং একটি ঋণগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়। সিটিসেলের মালিকানায় ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এবং তার প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম। রাজনৈতিক ক্ষমতার বলয়ে থাকার কারণে যে সুবিধা তারা পেয়েছিল, সময়ের আবর্তে সেই রাজনৈতিক পট পরিবর্তনই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। একদিকে ব্যবসায়িক লোকসান, অন্যদিকে ব্যাংক লোন আর সরকারের পাওনা পরিশোধের চাপ। সিটিসেল তখন চারপাশ থেকে অবরুদ্ধ। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির হিসাব অনুযায়ী সিটিসেলের কাছে সরকারের পাওনা দাঁড়ায় প্রায় ৪৭৭ কোটি টাকা। এর মধ্যে ছিল স্পেকট্রাম ফি, লাইসেন্স ফি এবং রেভিনিউ শেয়ারিং এর বকেয়া। বিআরটিসি বারবার নোটিশ দিচ্ছিল, আদালত বারবার সময় বাড়িয়ে দিচ্ছিল, কিন্তু সিটিসেল সেই টাকা জোগাড় করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। এমনকি তারা বিদেশি বিনিয়োগকারী বা অন্য কোনো কোম্পানির কাছেও বিক্রি হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের বিপুল পরিমাণ ঋণের বোঝা দেখে কেউ দায়িত্ব নিতে রাজি হয়নি। ২০ অক্টোবর ২০১৬ বাংলাদেশ টেলিকম ইতিহাসের এক কালো দিন। বিটিআরসির একটি বিশেষ দল মহাখালীতে অবস্থিত সিটিসেলের প্রধান কার্যালয়ে প্রবেশ করে। বিকেল ৫টা বাজার কিছু পরেই তারা সিটিসেলের সুইচ বা স্পেকট্রাম বন্ধ করে দেয়। মুহূর্তের মধ্যে দেশজুড়ে থাকা প্রায় ২০ লক্ষ গ্রাহকের ফোনের সিগন্যাল বার শূন্য হয়ে যায়। যেই ০১ নম্বরটি একসময় আভিজাত্যের প্রতীক ছিল, সেটি চিরতরে স্তব্ধ হয়ে যায়। কল্পনা করুন সেই ২০ লক্ষ মানুষের কথা, যারা বছরের পর বছর ধরে এই সিমটি ব্যবহার করছিলেন। তাদের ব্যবসায়িক যোগাযোগ, ব্যক্তিগত স্মৃতি, সবকিছুই এক নিমিষে বিচ্ছিন্ন হয়ে গেল। বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর, যার ২৭ বছরের দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটালো একটি অন্ধকার ঘরে সুইচ অফ করার মাধ্যমে। সিটিসেলের এই দীর্ঘ ২৭ বছরের যাত্রা আর তার করুণ পরিণতি আমাদের বিজনেসের এক নির্মম শিক্ষা দিয়ে যায়। সেটি হলো, বিজনেসে প্রথম হওয়াটা আপনাকে সাফল্যের নিশ্চয়তা দেয় না, বরং সময়োপযোগী হওয়াটাই আসল। সিটিসেলের হাতে সবকিছুই ছিল। তাদের হাতে ছিল দেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের ভিত্তি, ছিল অঢেল পুঁজি আর বিশাল এক ব্র্যান্ড ইমেজ। তারা চাইলেই খুব সহজেই জিএসএম প্রযুক্তিতে সুইচ করতে পারত। তারা চাইলেই তাদের লাক্সারি অফিসের দরজা সাধারণ মধ্যবিত্ত আর ছাত্রদের জন্য খুলে দিতে পারত। কিন্তু তাদের এলিট হওয়ার অহমিকা আর টেকনোলজিক্যাল গোড়ামি তাদের অন্ধ করে দিয়েছিল। তারা যখন বুঝতে পেরেছিল যে পৃথিবী বদলে গেছে, ততদিনে তারা রণক্ষেত্র থেকে অনেক দূরে ছিটকে পড়েছে। আজকের এই দ্রুত গতির ইন্টারনেটের যুগে ০১১-এর সেই আইকনিক রিংটোন আর কোথাও বাজে না। হয়তো নতুন প্রজন্মের অনেকেই জানেই না এই কোম্পানির নাম। কিন্তু একটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই, বাংলাদেশের মানুষের হাতে প্রথম মোবাইল ফোন তুলে দেওয়া এবং ডিজিটাল বিপ্লবের বীজ বপন করার কৃতিত্বটা সবসময় সিরিজলেই থাকবে। এটি বাংলাদেশি টেলিকম ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়, যা আমাদের শেখায় পরিবর্তনশীল সময়ের সাথে নিজেকে খাপ খেয়ে নিতে না পারলে প্রকৃতি কাউকেই ক্ষমা করে না। সিটিসেল নিয়ে আপনার কোনো ব্যক্তিগত স্মৃতি আছে কি? আপনার জীবনের প্রথম ফোনটা কি সিটিসেল ছিল? কিংবা আপনার পরিবারের বড়দের হাতে সেই বড় অ্যান্টেনাওয়ালা ফোনটা দেখে আপনার কেমন লাগতো? সেই নস্টালজিক স্মৃতিগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।